হ্যালো স্টুডেন্টস, আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকদিন ধরেই একটা রিকোয়েস্ট করছিলে। তো আজকে চতুর্থ অধ্যায়ের উচ্চ মাধ্যমিকের চতুর্থ অধ্যায়ের হিস্ট্রি সাবজেক্টের যে বিষয় প্রশ্নটা ছিল যে চীনের যে চৌঠা মে আন্দোলন, সেই চৌঠা মে আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটা সাধারণত মার্কস 8-এর থাকবে। তো চলো চীনের চৌঠা মে আন্দোলন সম্পর্কে আলোচনা করা যায়। এটা সাধারণত মার্কস 8-এর থাকবে, ঠিক আছে, মার্কস 8। তো চীনের চৌঠা মে আন্দোলন সম্পর্কে বলতে গেলে প্রথমে যে ভূমিকাটা আমরা যেটা লিখব, ভূমিকাটা কি দেখব না, এটা মেনলি কি হয়েছিল, মেনলি হয়েছিল 1919 খ্রিস্টাব্দের চৌঠা মে। চৌঠা মে চৌঠা মে পিকিং আইন রাষ্ট্রবিজ্ঞান কলেজে চীনের যে সমস্ত যুব সমাজ আছে, চীনের যে সমস্ত ছাত্র সমাজ আছে, তারা একটা জমায়েত করে একটা আন্দোলন করেছিল। এবার কোন প্রেক্ষিতে আন্দোলনটা করেছিল সেটা আমি বলবো। প্রথম কথা হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের মেন কারণটা কি। তো এই যে চীনের চৌঠা মে আন্দোলন হয়েছিল, বললাম যে 1919 খ্রিস্টাব্দে চৌঠা মে হয়েছিল। তো আন্দোলনের কারণটা হচ্ছে, আমরা প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি। সেই প্রথম বিশ্বযুদ্ধে যেখানে একদিকে ছিল ত্রিশক্তি চুক্তি, একদিকে ছিল ত্রিশক্তি মৈত্রী শক্তিবর্গ। তো এর মধ্যে যেখানে আমরা দেখেছি, কি দেখব না, 1919 খ্রিস্টাব্দে একটা সন্ধি হয়েছিল স্টুডেন্টস, যেটার নাম হচ্ছে ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধি, এই সন্ধিতে কিন্তু, ভার্সাই সন্ধি হচ্ছে একটা জবরদস্তিমূলক চাপিয়ে দেওয়া হয়েছিল জার্মানির প্রতি। অবিচার করে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এরা জবরদস্তি চাপিয়ে দিয়েছিল জার্মানির ওপরে, যে তুমি যুদ্ধ করেছো, এর জন্য তুমিই দায়ী। সেই জন্য জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এইটা হলো কিন্তু ভার্সাই সন্ধি। যাই হোক, তো এখানে কি হয়েছিল, এখানে আমরা মেন পয়েন্টটা দেখাবো যে কোন কারণের জন্য চীনের চৌঠা মে আন্দোলনটা হয়েছিল। চীনের যে চৌঠা মে আন্দোলনটা হয়েছিল, এখানে মনে রাখতে হবে যে আহ, চীনের যে শানটুং প্রদেশ ছিল, চীনের একটা প্রদেশ ছিল, যে প্রদেশটার নাম হচ্ছে শানটুং প্রদেশ। এখন আমার একটা জমি আছে, সেই জমিটা আমি আমার পারমিশন ছাড়াই অন্য কেউ নিয়ে নিল, অন্য কাউকে দান করে দিল, আমারই কোনো ক্লোজ বন্ধু, ঠিক আছে। তো এই বিষয়টাকে বলতে চাইছি যে চীনের একটা শানটুং এলাকা, সেই শানটুং এলাকাটা হঠাৎ করে আহ, জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো চীনের যে শানটুং প্রদেশটা, সেই প্রদেশটা জাপানকে হঠাৎ করে দিয়ে দেওয়া হয়েছিল। এখন জাপানকে দিয়ে দেওয়া হলো কেন? কারণ এখানে আহ, এগুলোর মেন কারণ হচ্ছে কি, আমি কারণগুলো এক এক করে যাব। তাহলে চীনের শানটুং প্রদেশটা কেড়ে নিয়ে জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল, যেটা কি হয়েছে না, চীনের যারা ছাত্র সমাজ আছে তারা কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারেনি। তো যার জন্য পরবর্তীকালে চীনের ছাত্র সমাজ কিন্তু এই বিষয়টাকে নিয়ে আন্দোলন করেছিল। এবং এর পরবর্তীকালে যে পয়েন্টটা বলবে যে চীনের যে যে ছাত্র আন্দোলনটার মেন কারণটা কি ছিল। কারণটা তাহলে কি দেখব, যে চীনের মেন এখানে কারণটা বলছি, চীনের যে ছাত্র সমাজ ছিল, এখানে হচ্ছে রাশিয়া সেই সময় কিন্তু একটা শক্তিশালী কান্ট্রি হিসাবে পরিণত হয়েছিল। এবং রাশিয়া হচ্ছে কি, ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে, রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলোকে ক্যাপচার করে নেওয়ার পরে কি হয়েছিল না, রাশিয়া একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল, শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। যার ফলে কি হয়েছিল, যে ইংল্যান্ডেরও কিন্তু টনক নড়ে গেছিল। ইংল্যান্ডও ভাবছে যে রাশিয়া তো শক্তিশালী হয়ে উঠছে, তো রাশিয়া যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমাদের কি হবে। তো এই পরিস্থিতিটা কিন্তু একটু ভয় পেয়েছিল। সেই জন্য আহ, এই যে হিসাব মতো ভার্সাই সন্ধিতে পাওয়ার কথা হচ্ছে ইটালি, শান্টুং প্রদেশটা কার পাওয়ার কথা, শান্টুং প্রদেশটা পাওয়ার কথা হচ্ছে ইটালির পাওয়ার কথা। কিন্তু পড়ে যাওয়া 14 আনার মতনই ইংল্যান্ড কি করেছিল, ইংল্যান্ড ইংল্যান্ড কাকে দিয়ে দিয়েছিল, ইংল্যান্ড জাপানকে দিয়ে দিয়েছিল।
তাহলে ইংল্যান্ড পড়ে যাওয়া 14 আনার মতন এই জাপানকে দিয়ে দিয়েছিল শানটুং প্রদেশটা। শানটুং প্রদেশ যেটা হচ্ছে চীনের শানটুং প্রদেশটা জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি জাপানের পাওয়ার কথাই ছিল না, ভার্সাই সন্ধিতে পাওয়ার কথা ছিল হচ্ছে ইতালির, কিন্তু শানটুং প্রদেশটা কেড়ে নিয়ে ইংল্যান্ড জাপানকে দিয়ে দিয়েছিল। কেন জাপানকে দিয়ে দিয়েছিল? কারণ এই রাশিয়া যদি ইংল্যান্ডকে আক্রমণ করে তাহলে তাহলে একে কি করা হয়েছে, একে মেন দায়ী মানে রক্ষা কবচ হিসাবে রাখা হয়েছিল। যদি কোনো ঝড়ঝাপটা আসে তো এই জাপানের ওপর দিয়ে আসবে। তো স্টুডেন্টস এখানে মনে রাখতে হবে যে জাপানের ওপর দিয়েই ঝড়ঝাপটাটা আসবে। তাহলে ইংল্যান্ড জাপানকে ঢাল হিসাবে ব্যবহার করেছিল। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যার ফলে কি হয়েছিল, যেটা চীনের ছাত্র সমাজের কাছে একটা গাত্র দহনের মতো মনে হচ্ছিল, মানে গায়ের একটা জ্বালা ধরেছিল যে রাশিয়ার যে দাপট, সেই দাপটের বিরুদ্ধে জাপানকে ঢাল হিসাবে ব্যবহার করেছিল ইংল্যান্ড। ঠিক আছে, তো এই কারণের জন্য কিন্তু চীনের চৌঠামি আন্দোলন হয়েছিল। এবারে স্টুডেন্টস দেখবো যে চীনের ছাত্র সমাজ কি কি সিদ্ধান্ত নিল, এদের সিদ্ধান্তগুলো কি কি ছিল। চীনের ছাত্র সমাজ যে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, মেনলি চীনের ছাত্র সমাজ বলতে চাইছিল যে চীনের যে স্বদেশের একটা অবমাননা হলো, মানে চীনের যে দেশ, সেই দেশের যে একটা অবমাননা, সেই অবমাননার কথা সবাইকে জানানো, সমস্ত ছাত্র সমাজকে জানানো, দেশের যুব সমাজকে জানানো, এমনকি বিভিন্ন সংগঠন, এমনকি বিভিন্ন সংগঠন গড়ে তোলার কথাও বলা হয়েছিল। 2 নম্বর 3 নম্বর কি না, এই যে জাপানকে শানটুং দিয়ে দেওয়া হয়েছিল, চীনের কাছ থেকে কেড়ে নিয়ে শানটুং প্রদেশটা এখন হঠাৎ করে জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল। এটাতে একটা ঘোর অবমাননা চীনের ছাত্র সমাজের কাছে, তো চীনের জনগণ সেটা মেনে নিতে পারে না। তো এই পরিস্থিতিতে কিন্তু তারা তিয়ান আনমেন চত্বরে তারা সমবেত হয়, আনমেন চত্বরে। ঠিক আছে, তিয়ান আনমেন চত্বরে চীনের ছাত্র সমাজ সমবেত হয়ে তারা বলে যে চীনের জনগণ মরে গেলেও বিদেশি শক্তির হাতে কিন্তু হ্যান্ড ওভার করবে না চীনের শানটুং প্রদেশ। তো এই কঠিন সিদ্ধান্তগুলো তারা কিন্তু নিয়েছিল। পরবর্তীকালে এই যে এই চৌঠামি আন্দোলনের পর্যায় বলে যে পয়েন্টটা দেখব স্টুডেন্টস, সেখানে আমরা দেখব চীনের ছাত্র সমাজের আন্দোলনটা পরবর্তীকালে দুটো পর্যায়ে চলে গেছিল। একটা ছিল সাংহাই কে কেন্দ্র করে, আর একটা হলো পিকিং শহরকে কেন্দ্র করে। তাহলে সাংহাইকে কেন্দ্র করে যেটা হয়েছিল স্টুডেন্টস, সেখানে হচ্ছে কি শহরের শিল্পপতিরাও কিন্তু সমর্থন করেছিল, শহরের শিল্পপতিরা। ঠিক আছে, আর পিকিংটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে একটা শিল্পকেন্দ্রিক, সাংহাইটা হচ্ছে শিল্পকেন্দ্রিক এবং পিকিংটা হচ্ছে বৌদ্ধিক। ঠিক আছে, তো এই মেনলি এখানে হচ্ছে সাংহাইকে কেন্দ্র করেই বেশি ডেভেলপ হয়েছিল, সাংহাইকে কেন্দ্র করে, তার মানে শিল্পকেন্দ্রিক বিষয়টা এখানে এসে যাচ্ছে। তো স্টুডেন্টস আর একটা বিষয় বলি, যে এই সাংহাই শহরকে কেন্দ্র করে এখানে জনগণের তাহলে বিশাল একটা সমর্থন রয়েছে। এমনকি এই চীনের চৌঠামি আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টস, এটা তোমরা পারলে নোট করে নেবে, চেন তু শিউ। তাহলে চীনের যে চৌঠামি আন্দোলন সেটা কোন কোন পর্যায়ে গেছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বলি, যে এই চীনের চৌঠামি আন্দোলনটা কিন্তু এই চীনের চৌঠামি আন্দোলন সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেছেন। কেউ মাও জেদং তো বলেই বসলেন যে এটা একটা নারীবাদী আন্দোলন। ঠিক আছে, এমনকি যারা এতদিন যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেনি সেই সমস্ত নারীরাও কিন্তু এই চৌঠামি আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, কার্ল মার্কস থেকে শুরু করে, এঙ্গেলস থেকে শুরু করে সবাই কিন্তু এই আন্দোলনের কথা বলেছেন। এই আন্দোলনের ফলেই কিন্তু পরবর্তীকালে একটা নতুন বিপ্লবের জন্ম দিয়েছিল। এমনকি এই যে বিপ্লবটা হয়েছিল, চীনের চৌঠামি আন্দোলনটা হয়েছিল, চীনের চৌঠামি আন্দোলনের পরবর্তীকালে কিন্তু যদি আমরা ফলাফলগুলো দেখি, তার এফেক্টগুলো দেখি, কি কি এফেক্ট হয়েছিল, তার মধ্যে আমরা স্টুডেন্টস যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়,
গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে কুওমিনটাং কুওমিনটাং দল তৈরি হয়। কুওমিনটাং দল তৈরি হয়েছিল। এমনকি আরো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল, সেই কমিউনিস্ট পার্টিরও একটা ইন্সপিরেশন কিন্তু এইখান থেকে পাওয়া গেছিল, চীনের চৌঠামি আন্দোলন থেকে। আরো একটা কথা বলি যে সেই জন্য হো কাঞ্চি কি বলছেন, হো কাঞ্চি বলছেন যে এই যে চীনের চৌঠামি আন্দোলন, সেই চীনের চৌঠামি আন্দোলন কিন্তু একটা নতুন বিপ্লবী ঝড়ের জন্ম দিয়েছিল। ঠিক আছে, নতুন বিপ্লবী ঝড়ের জন্ম দিয়েছিল। তাহলে এই চীনের চৌঠামি আন্দোলন সম্পর্কে স্টুডেন্টস তোমাদের কোনো অসুবিধা থাকলে আমার কমেন্ট বক্সে এসে বিভিন্ন প্রশ্ন করতে পারো এই সম্পর্কে। ঠিক আছে, তো আমি সেখানে উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।